সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে চলেছে সমানতালে। পেশাগত এবং রাজনৈতিক দিক ছাড়াও স্বাস্থ্যগত এবং কারিগরি দিকেও তারা অনেক অনেক এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির এই সময়টাতেও নারীরা পিছিয়ে নেই। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীরা কিভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের আজকের আলোচনা সে বিষয় নিয়ে। আলোচনায় অতিথি হিসাবে আমাদের সাথে 3 জন আছেন। আমি পরিচয় করে দিচ্ছি। সর্বডানে আমাদের সাথে আছেন ইমানা হক জ্যোতি, তিনি পরিচালক হিসেবে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের। আমাদের সাথে আছেন জাহানুর কবির সাকিব, তিনি উপদেষ্টা উইমেন অ্যান্ড ই কমার্স। এবং সবশেষে আমাদের সাথে আছেন সবার প্রিয় নাসিমা আক্তার নিশা, তিনি সভাপতি উইমেন অ্যান্ড ই কমার্স। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকে। শুভ সন্ধ্যা। সেই সাথে দর্শক, আপনাদের সবাইকে জানাই যে নারীরা কিভাবে প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনারা আমাদের সাথে পুরো আলোচনাটা থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই নাসিমা আক্তার নিশার কাছে আমাদের জিজ্ঞাসা, এই যে উই নামক একটি প্রতিষ্ঠান রয়েছে ফেসবুকে, যার সদস্য সংখ্যা 1.5 মিলিয়ন এবং সকলের একটি আস্থার জায়গা। শুরুতেই নাসিমা আক্তার নিশা, এই প্রতিষ্ঠানটি কিভাবে তৈরি হয়েছে, যেটা আমরা ই কমার্সের যে বিষয়টি বলছি সেটাকেও ফুলফিল করছে? এটা শুরু হয়েছে অফিসিয়ালি 2017 সালে। আমি ই ক্যাবে যুক্ত হই 2014-তে, এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে নারীদের জন্য আসলে ই কমার্স একটা প্ল্যাটফর্ম হতে পারে। কারণ অনেক নারীরা আছেন যারা ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন ছিলেন এক সময়, কিন্তু বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে তারা তাদের ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছিলেন। তো সেখানে আমার কাছে মনে হয়েছিল যে ই কমার্সের মাধ্যমে তো তারা আবার কাজে ব্যাক করতে পারেন। তারা হয়তো বা 9 to 5 জব করতে পারবেন না, তো ই কমার্সের ছোট একটা উদ্যোগ শুরু করে কিন্তু তারা কাজ করতে পারবেন। আর এর আগে আমার কিছু প্রবলেম ছিল, কিছু ডিফিকাল্টি আমি ফেস করেছিলাম থ্রু আউট মাই জার্নি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে নারীদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। তো সব মিলিয়ে ফাইনালি 2017 সালে তৈরি করা। আচ্ছা, এরপরে তো নিশ্চয়ই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় একটা যে কোনো প্ল্যাটফর্ম করতে গেলে। সেক্ষেত্রে আমরা যদি সেই সম্মুখীন মানে বাধার বিষয়টা যদি জানতে চাই, আর এত দ্রুত আসলে কিভাবে এটা দাঁড়িয়ে গেল? আমার কাছে মনে হয় যে সব কিছুর জন্য আসলে প্যাশন দরকার এবং নিজের স্বপ্নের উপর বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, এটা আমি পারবো। সেই বিশ্বাসটা আমার ছিল। আর টিম ওয়ার্ক অনেক বড় একটা ইম্পর্টেন্ট। আমার টিমের সবাই সেভাবে আমরা একসাথে মিলে কাজ করেছি। তবে বাধা তো সবসময় ছিল এবং বাধা সবসময় থাকবে। প্রথম দিকে যে বাধাগুলো পেতাম, যে আমাদের নিজেদের একটা ফান্ডিং প্রবলেম ছিল। এটা প্রত্যেকটা নারীদেরই মনে হয় বা প্রত্যেকটা উদ্যোক্তারই মনে হয় ফান্ডিং ক্রাইসিস থাকে। দ্বিতীয় বাধা ছিল যে আমরা যখন নাকি কাজ করছি অল্প অল্প করে, এবং কোভিড টাইমে যখন নাকি বেশ ভালো রকম একটা সাড়া পড়ছিল, তখন আমাদেরই হয়তোবা কিছু মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করা শুরু করলো, এবং সেই ট্রলের কারণে অনেক নতুন উদ্যোক্তা ঝরে যাওয়া শুরু করলো যে এভাবে তো কাজ করা যাবে না, কারণ ফ্যামিলি মেম্বার সবাই ফেসবুকের সাথে কানেক্টেড। তো তাদেরকে নিয়ে ট্রল হচ্ছে, এটা ফ্যামিলি মেম্বার ফিল করছে, এবং নিজের সম্মান বাঁচানোর জন্য অনেকে উদ্যোগটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেন। তো সেই জায়গা থেকে আমি একটু হোপ দেওয়ার চেষ্টা করেছিলাম যে হতাশায় না যেয়ে আমরা বরঞ্চ আমাদের কাজ করে যাই, আমাদের কাজ করতে থাকি। একসময় তারাই হয়তো বা টায়ার্ড হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। যারা একসময় ট্রল করতো তারাও পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হয়ে সফলভাবে কাজ করছে। তো বাধার কিন্তু শেষ নেই, এখনও আরও অনেক ধরনের বাধা পাচ্ছি। যেমন আমাদের যে উদ্যোক্তারা কাজ করছে তাদের লজিস্টিক সাপোর্ট নিয়ে বাধা আসছে, তাদের ফান্ডিং সাপোর্ট নিয়ে বাধা আসছে, বা তারা যে গ্লোবালি তাদের পণ্যগুলো পৌঁছাবে সেই জায়গায় আমরা একটা বাধা পাচ্ছি। তো সেসব বাধাগুলোকে চেষ্টা করছি ওভারকাম করার জন্য। এবং ধাপে ধাপে আমরা সেই সকল বাধা এবং সফলতা সব কিছুই শুনবো। আমি সাকিবের কাছ থেকে একটু শুনি, আপনি অন্য একটি পেশায় ছিলেন, উইয়ের সাথে আসলে যুক্ততা কিভাবে ই কমার্সের এই প্রতিষ্ঠানটির সাথে? জি, ধন্যবাদ আপনাকে। আমি একদমই ভিন্ন একটি পেশায় ছিলাম, সামরিক বাহিনীতে ছিলাম, এবং পরবর্তীতে আমি আসলে আমার দ্বিতীয় ক্যারিয়ারে এই উদ্যোক্তা তৈরির সাথে যুক্ত হই। প্রথম যে পেশা, সেটাতে যেমন আমরা সবসময় চিন্তা করেছি যে দেশের জন্য কিছু করা যায় কিভাবে। তো পরবর্তীতেও এই পেশাতে এসেও কিন্তু সেটির কোনো ব্যতিক্রম হয়নি। তো দেশের জন্য বা দেশের মানুষের জন্য বা দেশের অর্থনীতির জন্য যদি কিছু করতে চাই আমরা, সেটা বিভিন্ন ফর্মে করা যেতে পারে। তো আমি একটা ফর্মে করছিলাম এক সময়, পরবর্তীতে অন্য একটি ফর্মে আসলে একই ধরনের কাজই করছি।
খুবই ভালো একটি কাজের সাথে আমার মনে হয় আপনারা যুক্ত আছেন। নারীদেরকে প্রযুক্তিগতভাবে তাদেরকে ঘরের বাইরে বের করে নিয়ে আসার যে বিষয়টা, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ঘরের ভিতরে থেকেও এখন কিন্তু কাজগুলো করতে পারছে। আমি ইমানা জ্যোতির কাছে একটু যাই। ইমানা জ্যোতি, আপনি নিজেও একজন উদ্যোক্তা এবং এই প্ল্যাটফর্মটির সাথে যুক্ত আছেন। আপনার যুক্ত হওয়ার বিষয়টা এবং কিভাবে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সেই গল্পটা একটু শুনবো। উদ্যোক্তা যদি বলি, আমার অনলাইনে কাজ করা হয় 2012 সাল থেকে, যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করি ফ্রেন্ডদের সাথে মিলে। তবে তখন থেকে কাজ করলেও পাশাপাশি একটা সময় আমাকে কর্পোরেটে আমি জয়েন করি, তখন উদ্যোগ একটু স্লো হয়ে গেল। এবং কর্পোরেটে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হলো যে আমি কাজ করতাম ই-কমার্স প্ল্যাটফর্মে, তো মেয়েদের কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়। সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয় না আমাদের মেয়েদেরকে নিয়ে আমি কিছু কাজ করি, যে আমি যেসব চ্যালেঞ্জ ফেস করলাম একটা কর্পোরেটে কাজ করতে গিয়ে, বিভিন্ন রকম চ্যালেঞ্জ হয় এবং মেয়েদের গ্রোথ নিয়ে অনেক চ্যালেঞ্জ হয়। তো সেই কাজ করতে যেই না আমি একসময় উই গ্রুপকে পেলাম। আপু 17 সালের 25 অক্টোবর ওপেন যখন করলো, আমি 26 অক্টোবর গ্রুপে জয়েন করলাম। সেই থেকে হচ্ছে উইয়ের সাথে আমার কাজ করা, এবং তখন মনে হয় গ্রুপে জয়েন করে যে আমি এখানে হয়তো মেয়েদের সাথে আরও ডেভেলপমেন্টে আমি আরও নিজেও শিখতে পারবো, প্লাস অন্যের ডেভেলপমেন্টের সাথে আমি সাথে থাকতে পারবো। তো সেখান থেকে অ্যাকচুয়ালি উই প্ল্যাটফর্ম নিয়ে, এবং এখন তো আছি, এখনও মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি উইয়ের সাথে। জি, আমরা এরকম দেখছি যে উই ছাড়াও ই-কমার্স যে আমরা উইয়ের যে প্ল্যাটফর্মটির কথা বলছি, এছাড়া ই ক্যাব এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রযুক্তিতে ব্যবহার করে নারীদেরকে কাজে লাগানোর যে বিষয়টা, এ ধরনের আর কি কি আছে সেটা শুনবো। এবং যারা ই-কমার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের মূল চ্যালেঞ্জগুলো কি থাকে, নাসিম আক্তার নিশা। ই ক্যাব একটা অ্যাসোসিয়েশন, যেটা ই কমার্স সেক্টরের একদম মেইন একটা অ্যাসোসিয়েশন বলা চলে। আর আমরা উই ট্রাস্ট হিসেবে কাজ করছি। আমি লাকি যে আমি দুইটাতেই একটা ভাইটাল রোল প্লে করছি। ই ক্যাবে আমি এখন জেনারেল সেক্রেটারি। তো যখন আমি একদম মেম্বার হিসেবে যুক্ত করি, আমি কাজ করে ডিরেক্টর হই, দেন জয়েন্ট সেক্রেটারি, দেন জেনারেল সেক্রেটারি। তো সেখান থেকে আমি দেখেছি যে আসলে উইমেনদের প্ল্যাটফর্ম আছে কিছু, কিন্তু উইমেনদের নিয়ে ফ্রুটফুল কাজ বা একদম ফল নিয়ে আসবে, রেজাল্ট নিয়ে আসবে, সেই ধরনের কাজ খুবই কম হচ্ছে। তো সেখান থেকে আমাদের আসলে কাজ করা, পথ চলা। তো বাধা যদি বলি, যে প্রথমে বললাম যে ফান্ডিং একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু বর্তমানে যে চ্যালেঞ্জটা আমি বেশি ফেস করছি, যে আপনি হয়তো বা জানেন যে 1 সপ্তাহ আগে আমাদের একটা নতুন ই-কমার্স মার্কেট প্লেস আমরা লঞ্চ করেছি, উই হাট বাজার। তো দুর্ভাগ্যের ব্যাপার, এখানে আমরা 100 জন মার্চেন্ট অনবোর্ড করেছি, তার ভিতরে খাবার এবং হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এরকম একটা মার্চেন্টও আমরা অনবোর্ড করতে পারিনি, মানে একটা নারী উদ্যোক্তা আমরা অনবোর্ড করতে পারিনি। তার মেইন প্রতিবন্ধকতাই হচ্ছে বিএসটিআই লাইসেন্স। বিএসটিআই লাইসেন্স বা এটার অনুমোদন পাওয়া একদমই সহজ না, অনেক কঠিন একটা ধাপ। আমাদের উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সই বেশিরভাগ সময় তারা করে না। আর বিএসটিআই লাইসেন্স পেতে গেলে নানান ধরনের ধাপ, মানে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আরও কয়েকটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, একটা কিচেন সেট আপ, সেখান থেকে আবার টেস্টিং করে ল্যাবে সেট আপ করা, মানে অনেক লম্বা একটা প্রসেস, সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, যেটা নাকি আমাদের উদ্যোক্তাদের পক্ষে সম্ভব না। যেমন যদি মশলা নিয়ে কোনো উদ্যোক্তা কাজ করে, তাকে এক একটা মশলার জন্য আলাদাভাবে এক একটা লাইসেন্স নিতে হবে। তো যদি 5 প্রকারের মশলা হয়, তাকে 5 প্রকারের লাইসেন্স এবং 5 প্রকারের জন্য আলাদা করে তাকে টাকা দিতে হবে। এক একটা লাইসেন্সের জন্য মিনিমাম 50,000 টাকা। তাহলে আমার একটা ক্ষুদ্র উদ্যোক্তা কীভাবে এই টাকাটা বেয়ার করবে? আর তার থেকে বড় কথা, সে হয়তো বা কষ্ট করে টাকাটা ম্যানেজ করলো, কিন্তু যেই লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়া তার পক্ষে মেনটেন করা সম্ভব না। তো সেই জায়গা থেকে অনেক উদ্যোক্তা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এবং অনেকে আমাদের সাথে কষ্টও শেয়ার করেছে যে আমরা হাটবাজারে মার্চেন্ট হতে পারলাম না। এখন হাটবাজারে মার্চেন্ট তাদের কি হতে হবে, যাদের সব কিছুই লিগাল ওয়েতে করা। আমরাও সেটাই চাই যে লিগাল ওয়েতেই আমাদের উদ্যোক্তারা আসুক। তো এই জায়গাটায় আমরা কোনোভাবেই কিন্তু কাজ করতে পারছি না। তো এইটা হচ্ছে মেন বাধা আমি এখন মনে করছি। এই জন্য আমি চেষ্টা করছি যে আমাদের যখন নেক্সট সামিট হবে, বিএসটিআর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রবলেমগুলোকে আমরা ডিসকাস করবো, যাতে পলিসি লেভেলে কোনো চেঞ্জেস আসা যায় কিনা। যেমন আমার একটা সহজ করে দিতে হবে। হ্যাঁ, আমার একটা সাজেশন সেটাই, যে বিএসটিআই তো একটা ল, এটা চেঞ্জ করা দরকার নেই, এটা সাবস্টিটিউট কোনো কিছু বের করা যায় কিনা, যেটা আরও ইজি ওয়েতে আমাদের এই উদ্যোক্তাদেরকে লাইসেন্সগুলো দিবে। তো এটা হচ্ছে মেন বাধা। আর এছাড়া তো হচ্ছে কি একদম গ্রাম পর্যায়ে লজিস্টিক কুরিয়ার সার্ভিসগুলো পৌঁছায় না। তো গ্রাম পর্যায়ে কুরিয়ার সার্ভিস আরও বেশি বাড়াতে হবে বলে আমি মনে করি। এটা করলে আমার মনে হয় যে একদম রুট লেভেল থেকে উদ্যোক্তারা তৈরি হয়ে আসবে। জি, অলরেডি আসছে, আমরা সেটা চাই যে আরও বাড়ুক, সেটা অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে। জাহানুর কবির, আমি আপনার কাছ থেকে একটু জানবো যে হাট বাজার সম্পর্কে শুনলাম, এটা একটু আরেকটু ডিটেল জানতে চাই দর্শকদের জন্য বা উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য।
আপনারা জেনে থাকবেন যে আমাদের এই যে 15 লক্ষ মানুষের যে গ্রুপটা, তারা মূলত কাজ করতেন ফেসবুক এর মাধ্যমে। তো এটা যে এফ কমার্সে তারা যে কাজ করছিলেন, আমরা এক সময় বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে দেখলাম যে অনেকেই এটার সিরিয়াসনেসটা হারিয়ে ফেলছেন এবং তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোক্তা হিসেবে টিকে থাকার জন্য তাদেরকে একটা ই কমার্স প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা চিন্তা করা হয়, যাতে করে তিনি একটা প্ল্যাটফর্ম পান যেটার মাধ্যমে তার পণ্য বিক্রি থেকে আরম্ভ করে লজিস্টিক সাপোর্ট এবং তার পেমেন্ট গেটওয়ে বা আর্থিক লেনদেনের যে বিষয়গুলো সেগুলো সবগুলো কাভার হয়ে যায়। তো এইভাবেই আসলে উই হাটবাজার ই কমার্স মার্কেট প্লেসটার জন্ম। এবং এটার পাশাপাশি এটার একটা যে বড় ব্যতিক্রম আছে, আমাদের জানা মতে অনেক ই কমার্স মার্কেট প্লেস আছে, তো উই হাটবাজার এমন একটি মার্কেট প্লেস যেটা একটা, আমরা বলতে চাচ্ছি, একটা কমিউনিটি বেসড ই কমার্স মার্কেট প্লেস। কারণ এখানে শুধু যারা বিক্রি করছেন তাদের অনেকেই ক্রেতা, যারা কিনছেন তাদের অনেকেই বিক্রেতা। তো এই যারা বিক্রেতা আছেন, যা মার্চেন্ট যারা আছেন, ই কমার্স মার্চেন্ট যারা আছেন এই প্ল্যাটফর্মটাতে, তারা সবাই একটা কমিউনিটিতে আবার নিজেদের ভেতরে যোগাযোগ স্থাপন করছেন। এবং উই হাটবাজারেই সেই ফিচারগুলো রয়েছে যাতে করে তিনি শুধু ই কমার্সের মাধ্যমে তার পণ্য বিক্রি না, তাদের নিজেদের কমিউনিটির যোগাযোগটাও রাখতে পারেন। তো এটি একটি ব্যতিক্রমধর্মী ই কমার্স মার্কেট প্লেস, যেটা কমিউনাল ই কমার্স মার্কেট প্লেস বলতে পারি মানে আমি আমরা। একটু অ্যাড করি, যেমন ফেসবুক গ্রুপে আমরা লেখালেখি করি, আমরা পোস্ট দিই এবং অনেকে লাইক কমেন্ট করে, সেখানে সেম একটা মানে লুক পাবে আমাদের এই হাটবাজারে, যেটা অন্য কোনো মার্কেট প্লেসে নেই। যে মেয়েরা আসবে, তারা সেখানে লেখালেখি করবে এবং কাস্টমাররা এসে সেখানে লাইক কমেন্ট করে সেখান থেকে প্রোডাক্ট তারা সিলেক্ট করতে পারবে, সেখান থেকে বেছে নিয়ে তারা আবার অর্ডার করছে। উইমেন অ্যান্ড ই কমার্স, এই মানে উইয়ের আসলে কর্মকাণ্ডগুলো বেশ বিস্তৃত, আমরা ইতোমধ্যেই জেনে গেছি। আমরা সেই কর্মকাণ্ড সম্পর্কে একটু ইমানা জ্যোতির কাছ থেকে জেনে নিতে চাই। আমরা তো বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে নারী উদ্যোক্তা যারা আছে ওদের বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট বা হচ্ছে ওদের কীভাবে আরও গ্রো করা যায় সেই ব্যাপারটা আমাদের প্ল্যাটফর্ম কাজ করছে। শেখার জন্য আমাদের বছরব্যাপী একটা মাস্টার ক্লাস হচ্ছে, যেটার মাধ্যমে ওদের বিজনেস স্কিলটা আরও ডেভেলপ করতে পারে। তারপর হাটবাজার কথা সাকিব ভাই বললেন, যেটা আমরা এখন এনেছি। এছাড়াও কিন্তু আমরা পুরো বছর বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং ওদের ছোটো ছোটো ওয়ার্কশপের মধ্যে অ্যারেঞ্জ করে থাকি। আরেকটা জিনিস আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ওদের বাইরের মার্কেটটা বোঝার জন্য, যে বাইরের মার্কেটটা বুঝতে হলে কিন্তু বাইরের যে মার্কেটটা কেমন হচ্ছে এক্সপোর্ট করার জন্য বোঝাটা খুব জরুরি। সেজন্য আমরা প্রতি বছর আমরা বিভিন্ন দেশে ওদেরকে নিয়ে যাই। এর মধ্যে আমরা ইউকেতে 2 বার নিয়ে গিয়েছি, যে ওখানকার প্রোডাক্টের চাহিদা কেমন আমাদের, বা মার্কেটের প্রাইসিং বা চয়েসগুলো কীভাবে আমরা আমাদের প্রোডাক্টকে মডিফাই করতে পারি ওই প্লেসগুলোতে, শেখার জন্য আমরা নিয়ে যাচ্ছি। এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই জায়গাগুলোতে আমরা প্রতি বছরই নিয়ে যাচ্ছি। এবছরও যাচ্ছি আমরা আবারও, যে ওদের মার্কেটটা বোঝানোর জন্য। এবং ওখানে যে মেলা হয়, ইউকের যে একটা বড় মেলা হয় স্প্রিং ফেয়ার, সেখানে আমাদের বাংলাদেশে এই প্রথম বাংলাদেশিরা অ্যাটেন্ড করেছে এবং সেটা হচ্ছে আমাদের উইয়ের মেয়েরা অ্যাটেন্ড করতে পেরেছে নিজেদের প্রোডাক্ট নিয়ে। এছাড়াও আমরা প্রতি বছর একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে উই সামিট, যেখানে হচ্ছে পুরো বাংলাদেশ থেকে মেয়েরা আসে, প্রায় 1900 মতো বা 2000 মতো মেয়েরা আসে, যারা আমরা বেসিক্যালি এই সামিটটার মধ্যে আমাদের মেয়েদের প্রবলেমগুলোকে কীভাবে সলভ করতে পারি, বা তার সাথে যে কানেক্টেড যারা আছেন ইন্ডাস্ট্রি পিপল, ওনাদেরকে আমরা ইনভাইট করে এই সলিউশনগুলো নিয়ে বেসিক্যালি আমাদের ডিসকাশন হয়, সেমিনার হয়, বা কীভাবে আমরা ওদের সলিউশনগুলো করে দিতে পারি সেই ব্যাপারগুলোকে নিয়ে আমরা কথা বলি। এবং সেটা আমরা করি হচ্ছে আমাদের উইয়ের বার্থডেকে সামনে রেখে অক্টোবর মাসে প্রতি বছর। এগুলোকে আমরা করছি। হ্যাঁ, জয়ী অ্যাওয়ার্ড আছে আমাদের। মেয়েদেরকে মানে আরও ইন্সপায়ার করার জন্য আমরা একটা অ্যাওয়ার্ড দিই প্রতি বছর, সেটা হচ্ছে জয়ী অ্যাওয়ার্ড, যে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গাতে 10 জন নারী উদ্যোক্তাকে দেই। সেই সাথে আমাদের উইয়ের মেয়ে থেকেও আমরা বিভিন্ন ক্যাটাগরিতে 10 জন মেয়েকে দিয়ে থাকি। তাদেরকে আসলে উৎসাহিত করার জন্য, ভালোভাবে কাজ করবে। এবং ট্রেনিং এর কথা বলছিলেন, ট্রেনিংটা কিভাবে করানো হয় সেই বিষয়ে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে প্রযুক্তির পথে ছুটছে নারী। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। নারীরা অনেক এগিয়ে গেছে, সে বিষয়ে আমরা শুনবো। আবারও নিশা, আপনার কাছ থেকে একটু জিজ্ঞেস করবো যে আমরা যদি জরিপ দেখি, কম্পিউটার আছে এমন পরিবারের হার 8.7%। এর মধ্যে গ্রাম এলাকায়
3.1% এবং শহরে 25.6% পরিবারে কম্পিউটার রয়েছে। দেশের 38.1% পরিবার পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে আমরা এই যে শহর আর গ্রামের যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, গ্রাম থেকে তাহলে কতটা যুক্ত হচ্ছে এই ই কমার্সের সঙ্গে? গ্রাম থেকে অনেকেই যুক্ত হচ্ছে, প্রবলেম হচ্ছে তাদের আসলে ল্যাপটপ বা ডেস্কটপ লাগে না, তাদের এই মোবাইল ডিভাইসের ভিতরেই তাদের পুরো জগৎটা। আর আজকাল মোবাইলের ভিতরে কিন্তু সবাই কাজ করে। এখানেও একটা প্রবলেম আছে, সেদিনও এটা আমরা আলাপ করছিলাম একটা পলিসি কনফারেন্সে, যে এই যে নারীদের যে ডিভাইস, এটাও কিন্তু তাদের সম্পূর্ণ নিজেদের না, তারা হয়তো বা ভাইয়ের কাছ থেকে বা হাজব্যান্ডের কাছ থেকে বা বাবার কাছ থেকে নিয়ে ইউজ করছে, এবং তারা তাদের কাজ শেষ করার পরে সেটা আবার ফেরত দিচ্ছে। মানে নিজস্ব ডিভাইস অনেক কমই আছে, তারপরও মেয়েরা কিন্তু উইলিংলি কাজ করছে। যেই 2-3 ঘন্টা তারা মোবাইলটা হাতে পাচ্ছে, সেই সময়ের ভিতরে কিন্তু তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। তো এটার সংখ্যা অনেক বলা চলে, কিন্তু ওই যে ইন্টারনেট কানেক্টিভিটি আরেকটা প্রবলেম। তো প্রতিটা জায়গায় কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটিটা সেভাবে যায়নি। যেমন যদি আমি পার্বত্য অঞ্চলের কথাই ধরি, সেখানে কিছু কিছু উপজেলাতে আছে যে একটা নির্দিষ্ট পয়েন্টে আসলে সেখানে গিয়ে ইন্টারনেটটা পাওয়া যায়, ঘরে তো পাওয়াই যায় না। তো এই নারী উদ্যোক্তারা ওই মোবাইলটা ধার করে ওই জায়গায় আমাদের অনেক রিসোর্স রয়েছে। এক্স্যাক্টলি, ওখানে অনেক রিসোর্স আছে, সেখান থেকে ভালো পণ্য আসে। যদি বান্দরবনের কথা বলি, রাঙামাটির কথা বলি, সেখানে কিন্তু দেখেন কাজু বাদাম হয়, কফি হয়, যেগুলো নাকি এক্সপোর্টের জন্য আমরা পাঠাতে পারি। একসময় কিন্তু আমি নিজে জানতাম না যে বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টও তৈরি হয়। তো এগুলোকে যে তাদেরকে আমরা শেখাবো কীভাবে প্রসেস করতে হয়, কীভাবে এগুলো প্যাকেজিং করতে হয়, এগুলো শেখানোর জন্য কিন্তু তাদের ডিভাইস এবং ইন্টারনেট কানেকশনটা স্টেবল থাকা খুব দরকার। তো ডিভাইস যেভাবেই হোক ম্যানেজ করে, কিন্তু কানেকশনটা কিন্তু তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। তো এই জায়গাগুলো নিয়ে আমরা পলিসি লেভেলে কথা বলার চেষ্টা করছি যে যত বেশি কানেকশনটা বাড়ানো যায়, বা সবগুলো টেলিকমে যদি সেম রেট থাকে, সেম ব্যান্ডউইথ পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা বেশ ভালো কাজ করতে পারে। তো হ্যাঁ, ডাটাগুলো অবশ্যই অনেক কম। তো আশা করছি এবার হয়তো বা এই বাজেটে পরে কিছু বাড়তে পারে, কারণ আমরা অনেক ভয়েস রেজ করছি এগুলো নিয়ে। জি জি, অবশ্যই যোগ করতে চাই যে এটার একটি আশাবাদী দিকও আছে। সেটি হচ্ছে এখন মোবাইল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সূত্র মতে প্রায় 19 কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে, যেটি আমাদের জনসংখ্যার চেয়েও বেশি, এবং 13 কোটির বেশি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত আছেন। তো সেটি কিন্তু আসলে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত, যেটি কিন্তু আসলে আমাদের একটি আশা জায়গায় যে আসলে আরও বেশি বেশি প্রত্যন্ত অঞ্চলের থেকে মানুষরা যুক্ত হতে পারবেন ই কমার্সে, এবং মোবাইল ফোনের কারণে যদি ল্যাপটপ নাও থাকে, মোবাইল ফোনের মাধ্যমে তারা এটি করতে পারবেন। সেটাই, আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্টের ভাবে এগিয়ে যাব। ইমানা জ্যোতি, আমরা একটু জানবো যে এই উইয়ে বা আমরা যে ই কমার্সের সাথে যারা নারীরা যুক্ত আছেন বিজনেসের সাথে, তাদের কি শুধু দেশীয় পণ্যটাই প্রায়োরিটি দেওয়া হয় কিনা, এই সম্পর্কে একটু। জি, আমরা আমাদের গ্রুপের মেইন এটাই হচ্ছে আমাদের নারীদেরকে আমার দেশীয় পণ্যটাকে এগিয়ে দেওয়া। এবং সত্যি কথা কি, আমরা এই উই নিয়ে যখন কাজ শুরু করি, এত বেশি আমাদের মানে দেশীয় পণ্য আছে এবং এত ভালো ভালো, যেটা মনে হয় আমরা নিজেরাও অনেক জানতে পেরেছি, এবং আমরা মনে হয় যে আমাদের মেয়েদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করছি। এবং এখন তো প্রায় 5 লক্ষ নারীরাই দেশীয় পণ্য নিয়ে কাজ করছে। আমাদের এখন ইচ্ছাটাও আছে যে বাইরেও সেটাকে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, আরও বেশিভাবে। এবং আমরা মাঝখানে জিআই পণ্য নিয়েও আমাদের বেশ কাজ হয়েছে। সেটাই, আমরা এখন ট্রেনিং এর বিষয়টা একটু শুনতে চাই। নাসিমা আক্তার নিশা, আপনার কাছ থেকে ডিটেইল ভাবে একটু শুনতে চাই। যে আমরা তো প্রথম থেকে আসলে এই একটা উদ্দেশ্য নিয়ে শুরু করি যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কারণ স্কিল ডেভেলপমেন্ট না করলে যে কোনো উদ্যোক্তা ঝরে যেতে বাধ্য। কারণ এত বেশি চেঞ্জেস আসছে এখন টেকনোলজিতে, বলার বাইরে, প্লাস উদ্যোক্তা জীবনেও। তো আমরা আমাদের একটা সিরিজ ট্রেনিং আছে, এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস, এবং এটাকে আমরা বলি যে আমাদের একটা ফ্ল্যাগশিপ ট্রেনিং। এটা 2020 থেকে আমরা শুরু করি, এবং পরপর 2টা সিরিজ আমরা কমপ্লিট করেছি। এটার বিউটি হচ্ছে যে গ্লোবাল একটা ট্রেনার যুক্ত হয় জুমে, এবং সে পার্টিকুলার একটা টপিকের উপরে যখন ক্লাসটা নেয়, সেই টপিকটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে আমাদের লোকাল ট্রেনার। তো এতে কি হচ্ছে, যারা ইংলিশ বুঝে তারা তো ক্লাসটা করেই ফেলছে, আর তাদের সাথে বাংলাটা দেওয়ার পর তাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যারা ইংলিশ বুঝে না, তারা বাংলাটা দেখে আবার শিখে নিচ্ছে। তো এটা অলরেডি মানে খুব পপুলার একটা ট্রেনিং। তো প্রথম সিরিজে এটা শুধু বেসিক মডেলে ছিল 12টা ক্লাস, এবং পরের সিরিজে বেসিক এবং অ্যাডভান্স মডেলে ছিল। এটা একটা সুখবর যে খুব শীঘ্রই আইসিটি ডিভিশনের মাধ্যমে এই ট্রেনিংয়ের
থার্ড সিরিজ আসতে যাচ্ছে এবং যেটাতে নাকি গ্লোবাল ট্রেনার স্বয়ং প্রেজেন্স থেকে উদ্যোক্তাদেরকে শেখাবেন সরাসরি সামনাসামনি ক্লাসে, এবং 1500 স্টুডেন্ট অনলাইন এবং ফিজিক্যালি থেকে ক্লাসটা এনজয় করতে পারবে, শিখতে পারবে। তো এটা আমরা বলবো যে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। যেসব ট্রেনারদেরকে আমরা জুমে দেখতাম এতদিন, তারা এখন সামনাসামনি এসে শিখাবে, ওয়ার্কশপ করাবে এবং 18 মাস শেষে তাদেরকে একটা মেন্টরিং সেশনও দিবে। টোটাল 2 বছরের একটা ট্রেনিং সেশন আমরা পেতে যাচ্ছি খুব শীঘ্রই। সেক্ষেত্রে শুধু মানে এই প্ল্যাটফর্ম থেকেই করা হচ্ছে নাকি সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে করা? নারীরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমাদের একটা ট্রেনিং মডিউলও থাকবে, সফটওয়্যার থাকবে, সফটওয়্যারের মাধ্যমে তারা অ্যাপ্লাই করবে। তবে যারা নাকি আগে বেসিকটা করেছে তারা এবার অ্যাডভান্সের জন্য অটোমেটিক্যালি তারা এলিজিবল হবে। আর বেসিক যারা করবে তারা আমরা সমগ্র বাংলাদেশ থেকে হান্ট করে নিব। আমি আবারও একটু ইমানা জ্যোতির কাছে জানবো যে উইয়ের আসলে যে লক্ষ্যটা ছিল সেই পথ অনুযায়ী আগানো যাচ্ছে কিনা। সে আগাতে পারছি আমরা এখনো, তবে এখনো আমাদের মনে হয় যে আমাদের অলরেডি আমরা শহর পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এখন কাজ শুরু করেছি। শহর পর্যায়ে তো অলরেডি কাজ করেছি, লক্ষ্যে আমরা মতো ঠিক পথে আগাচ্ছি। তবে আমরা এখন যেমন সদর বা আমাদের মেইন যে ইয়েগুলোতে কাজ করা হলেও উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে কিন্তু অনেক উদ্যোক্তা আছেন যারা এখনও এই প্রযুক্তিগুলোর সাথে পুরোপুরি ইউজড হতে পারেনি। তো তাদেরকে নিয়ে আমরা এখনও কাজ করছি, আমাদের কাজ চলছে এবং আমাদের সামনে আরও লক্ষ্য আছে যে এই মেয়েদেরকে আমরা কীভাবে তুলে আনতে পারি। তো আশা করছি এখন পর্যন্ত আসতে পেরেছি। সো আল্লাহ দিলে ইনশাল্লাহ সামনেও আমরা সেই মেয়েদেরকে নিয়ে আসতে পারবো সামনে, যে কীভাবে প্রযুক্তির মাধ্যমে তারাও কানেক্ট হতে পারে। সেক্ষেত্রে উইয়ের উপজেলা লেভেল বা থানা লেভেল এরকম করে কোনো ভাগ আছে কিনা যে তারা কাজ করবে এরকম? সাকিব। হ্যাঁ, আমি যদি একদম উপর থেকে আসি হায়ারার্কিটা ধরে, তো আমাদের সেন্ট্রালি যেমন আমাদের কমিটিগুলো আছে, ওয়ার্কিং কমিটিরা আছেন এবং এদেরকে এরা গাইড করছেন আমাদের ডিভিশন লেভেল ডিভিশন কোঅর্ডিনেটররা আছেন। ঢাকা এরিয়াটাকে কয়েকটা ভাগে ভাগ করে সেটার দায়িত্বপ্রাপ্ত মানুষরা আছেন এবং এর পরবর্তী ধাপে আছেন জেলা পর্যায়ে, যারা ওই জেলার সমস্ত উদ্যোক্তাদেরকে কোঅর্ডিনেট করছেন এবং আমাদের সাথে যে কোনো যোগাযোগ স্থাপন করছেন। এবং এটা আমরা এখন ছড়িয়ে গিয়েছি উপজেলা পর্যায়ে, প্রায় 500 উপজেলা ইতিমধ্যে কভার করা হয়েছে। আমরা ধীরে ধীরে সমস্ত উপজেলাগুলোতেও উপজেলা কোঅর্ডিনেটর দিয়ে দেব। তো এভাবে করে আমরা একদম ঢাকা থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত একটি স্ট্রাকচার দাঁড় করে ফেলছি এবং এর পাশাপাশি আমাদের দেশের বাইরে 4টি দেশে চ্যাপ্টার ওপেন করা আছে। সেই সব চ্যাপ্টারের প্রতিনিধিরা ওই সকল দেশগুলোতে তাদের উইয়ের কার্য পরিচালনা করে যাচ্ছেন। বাহ, সুন্দরভাবে দেশে এবং বাইরেও আমরা এগিয়ে যাচ্ছি। জি, সেক্ষেত্রে আমরা বলবো যে ঋণের একটা বিষয় থাকে, তারা উদ্যোক্তা যারা নিজেদেরকে তৈরি করবে সেই ঋণ প্রসেসিংটা অনেক জটিল এবং কঠিন। সেই বিষয়ে আপনাদের কি সহযোগিতা থাকে? আমরা প্রথমত 4টা ব্যাংকের সাথে এমইউ করেছি। তার মাধ্যমে হচ্ছে আমাদের উদ্যোক্তারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট ওপেন করতে পারে, কারণ অনেক উদ্যোক্তাদের অ্যাকাউন্টই নেই। আর তারপর হচ্ছে তারা ট্রানজ্যাকশন করতে পারে, তাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার পরই তাদেরকে লোনের আওতায় নিয়ে আসা হয়। এখানে 2টা গ্যাপ আছে। একটা গ্যাপ হচ্ছে উদ্যোক্তার পক্ষ থেকে, যে অনেক উদ্যোক্তাদের আসলে প্রপার ট্রেড লাইসেন্সই নেই। তো এটা তো প্রথম ক্রাইটেরিয়া ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য, বা তার হচ্ছে ট্রেড লাইসেন্সের বয়স মিনিমাম 2 বছর থাকতে হয় তাকে এই লোনটা পাওয়ার জন্য। অনেক উদ্যোক্তা সেটা জানে না বা হয়তো বা না বুঝে ট্রেড লাইসেন্স ছাড়াই বিজনেসটাকে পরিচালনা করতেন। তো সেই জায়গায় এখন তারা শেখার চেষ্টা করছে। আর একটা গ্যাপ হচ্ছে ব্যাংক সেক্টর থেকে। বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকে কিন্তু ইনফর্ম করে দিয়েছে যে নারীদের জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেসব ব্যাংক তাদের যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে ব্রাঞ্চ আছে সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় একটা পার্টিকুলার ডেস্ক আছে, উইমেন ডেস্ক, যে এখানে কিন্তু নারীদের জন্য কিছু ফ্যাসিলিটিস তোমরা অফার করবে। প্রবলেম হচ্ছে ওই ডেস্কের যে কর্মকর্তা বসেন সে হয়তো বা এই ব্যাপারে অ্যাওয়্যার না। তো যার কারণে যখনই উপজেলা পর্যায়ে কোনো নারী যাচ্ছে ফ্যাসিলিটিস জানার জন্য, সে নিজেই জানে না। তো এই ব্যাপারে কয়েকদিন আগে একটা সেমিনার আমি বলছিলাম, ব্যাংকের লোকও সামনে ছিল, কিন্তু আসলে এটা সত্য কথা এবং এটা তাদের জানতে হবে। যে আমি এটা বলেছি যে ব্যাংকের এই কর্মকর্তাদেরকে আসলে আরও অ্যাওয়্যার করতে হবে কি কি সার্ভিস সেই ব্যাংক অফার করছে
এটা ঢাকায় বসে হয়তো আমরা সবাই জানছি, বাট সেই জেলা উপজেলায় সে কর্মকর্তা জানছে না। সো এটা তাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার গ্যাপ। 2 নাম্বার গ্যাপ হচ্ছে আমাদের নারী উদ্যোক্তাদের কোনো ওয়্যার হাউস নেই, তারা কোথাও প্রোডাক্ট স্টক করে রাখে না, যেটা করে তার বাসার বেডরুমে রাখে। তো ব্যাংক স্বাভাবিকভাবেই চাইবে একটু স্টকগুলো দেখার জন্য। তো কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যখন নাকি স্টক তারা দেখতে চায়, তো উদ্যোক্তা তখন তাকে বাসায় অ্যালাউ করে না। ধরেন সে থাকে শ্বশুরবাড়িতে, জয়েন্ট ফ্যামিলিতে, সেখানে যখন একটা ব্যাংকের লোক যাবে, ওই নারীটা তার শ্বশুর শাশুড়িকে কী বলবে যে ব্যাংকের লোক কেন আসছে? এরকম করে অনেকের লোন রিজেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপ থেকেও কিন্তু কাজ হচ্ছে, অনেক উদ্যোক্তারা লোন পেয়েছে, বাট যেই পরিমাণ পাওয়া দরকার ছিল সেই পরিমাণ পায়নি। তো এই 2 সেক্টরে গ্যাপটা যদি মিটিগেট করা যায়, তাহলে হয়তো বা সামনের আরো ভালো লোনের আওতায় আসবে আমাদের। আমাদের একটা ফোন রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে আছেন? আপনি আপনার পরিচয়টি দিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি শাহিনা সুলতানা পারভিন বলছিলাম বাড্ডা থেকে। আমি হচ্ছে এর একজন সদস্য, এর বাড্ডা জনের সদস্য। আজকে নিশা আপু, জ্যোতি আপু এবং সাকিব ভাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আপুদের কথা, আপু ভাইয়াদের কথা খুব শুনছি। আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। জি, আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি জেনে নিতে পারেন। আমাদের সামনে এক সামিট আছে, সেই সামিটে হচ্ছে আমরা সামিট সম্পর্কে অনেকে অনেক কিছু জানি, আলিবাগ রেজিস্ট্রেশনটা। আর উনি জানতে চাচ্ছে যে আলিবাগ রেজিস্ট্রেশন যেটা, সেটা হচ্ছে তার তারিখটা কি আর বাড়ানো হবে? জি জি, প্রশ্নের উত্তরটা আমি নিশাপুর কাছ থেকেই জেনে নিই। সামিটের সম্পূর্ণ দায়িত্ব জ্যোতি আপা পালন করছে। তো জ্যোতি আপার মুখ থেকে অ্যান্সারটা গেলে খুব ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে বিরতি নিয়ে আসছি, আমরা উত্তরটা শুনবো। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ। 7 দিনে আমরা নারীর ছুটে চলা, প্রযুক্তি নিয়ে নারীর ছুটে চলা নিয়ে কথা বলছি। আমি ইমানা জ্যোতির কাছে বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম সেটি শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ ফাহিমা আপাকে প্রশ্ন করার জন্য। আপনারা সবাই জানেন যেহেতু অক্টোবরে সামিট এবং আমাদের অলরেডি গত 2 মাস ধরে সুপার আর্লি বার্ড চলছে। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে এবার আপুদের আমরা এত বেশি সাড়া পেয়েছি যে এবার সুপার আর্লি বার্ডের মধ্যে মানে আমাদের অ্যাকচুয়ালি যতটুকু ভেন্যুর যতটুকু লিমিট সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে এবং মনে হয় না 31 তারিখ পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এবং সুপার আর্লি বার্ডের পর তো জেনারেল বা আর্লি বার্ড একটা অপশন থাকে, সেই অপশনটাও খুব সম্ভবত আমরা এবার আর রাখতে পারছি না, কারণ তার আগেই সবগুলো সিট আমাদের আসলে লক হয়ে যাচ্ছে। সো আমরা এর বেশি আর আপুদেরকেও চাইলেও এবার সুযোগ দিতে মানে একসাথে করতে পারছি না, আসলে অপশনই নেই। মানে শেষ হওয়ার আগে 31 তারিখ লাস্ট ডেট। ফাহিমা সুলতানা পারভিনকে বলবো যে আপনি নিশ্চয়ই আপনার উত্তরটা পেয়ে গেছেন। আমি এবার সাকিবের কাছ থেকে জানবো। আমাদের সূত্র বলছে যে নারীরা পিছিয়ে, সবসময় প্রযুক্তি থেকে পিছিয়ে, এবং দেখা যায় যে বিবিএস এর তথ্য অনুযায়ী এখন আগে ছিল 63% ব্যবহারকারী, মোবাইল ব্যবহারকারী, এবং এখন কিন্তু সেটা পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এই যে কমে যাচ্ছে আপনাদের, তাহলে মানে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? কমে গেলে তো যারা ই কমার্স বা এই যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে করছে তাদের সম্পর্কে একটু শুনি যে কি হবে। এটাতে আমি আরেকটু পিছন থেকে শুরু করতে চাই। আসলে দুটো বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে। একটি হচ্ছে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেন নারীরা এগিয়ে যান, এবং নারীরা নিজেরাও প্রযুক্তি উদ্যোক্তাও হওয়ার দরকার আছে। সেখানেও কিন্তু পার্টিসিপেশন অনেক কম। আপনি যদি একটু দেখেন যে আমাদের যত নারীরা উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করেন তার খুব কম একটি অংশ, 7 থেকে 8% মাত্র সায়েন্সে পড়তে ইচ্ছা পোষণ করেন, এবং ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে আসেন 1.5% অনলি। তো সেখান থেকেই কমে যাচ্ছে। এবং যদি আমরা আইটির দিকে দেখি, আইটি উদ্যোক্তাও কিন্তু অনেক কম। বাংলাদেশে যত আইটি কোম্পানি আছে তার ভিতরে 1% মাত্র নারীদের দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই অংশটাতে কিন্তু অনেক কম। কিন্তু আবার সুখের বিষয় হচ্ছে যে যদি আমাদের নারী প্রযুক্তি উদ্যোক্তা কমও থাকে, প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু নারীরা আবার এগিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেমন কমে যাচ্ছে, আমাদের এখন আমরা চিন্তা করছি যে আমরা গ্রামে গ্রামে কিভাবে নারী উদ্যোক্তাদেরকে আসলে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করতে পারি।
এই লক্ষ্যেও উই কাজ করছে এবং উইয়ের একটি প্রজেক্ট সামনে আছে যে আমরা চাইবো যে প্রত্যেকটি গ্রামে গ্রামে ধীরে ধীরে, এটা হয়তো একদিনে হবে না, বাট আমরা ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে গিয়ে নারীদেরকে স্মার্ট উদ্যোক্তা তৈরি করে যাতে আমরা ই কমার্সের সাথে যুক্ত করতে পারি। সেক্ষেত্রে একটি অংশে লাভটা হবে যে প্রযুক্তি ব্যবহার করে যেসব নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু আরও সংখ্যায় বৃদ্ধি পাবেন এবং ইকোনমিতে তারা আরও অ্যাড করতে পারবেন। আমাদের একটি ফোন রয়েছে, আমি আবার ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সন্ধ্যা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন এবং কাকে করবেন প্রশ্নটি একটু নির্দিষ্ট করে বললে ভালো হবে। আসসালামু আলাইকুম। জি, আমি নুসরাত সুলতানা রেখা, ঢাকা বসুন্ধরা থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ, আপনি প্রশ্নটি করেন রেখা। আসলে সিরিজে যারা আছেন আপনারা চারজনই আমার ভীষণ ভীষণ প্রিয়। নিশা আপু, আপনার কাছে আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে আপনি মাস্টার ক্লাসের কথা বলেছেন। আসলে মাস্টার ক্লাস আমাদের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য কতটা সহায়ক, মানে যারা মোবাইল ইউজ করতে পারতো না, যারা মোবাইলে বিভিন্ন অ্যাপস দিয়ে ফটো এডিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যে বিষয়গুলো এবং যে কোনো একটা পণ্যের মার্কেটিং, প্রাইসিং সবকিছু কিন্তু আমরা মাস্টার ক্লাস থেকে জেনেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাস্টার ক্লাসের জন্য আমরা সবাই আগ্রহ করে বসে আছি যে চেনাই যাদেরকে আমরা অনলাইনে ক্লাস করেছি, তাদেরকে আমরা সামনাসামনি দেখতে পারবো। এখন সেটা কবে থেকে শুরু হবে? এবং আরেকটা কথা বলছি যে আসলে ওই সারা বাংলাদেশে কিভাবে বিস্তার লাভ করছে, যে আমি গ্রামে যাই, যেখানে যাই বলে কি আপনি উইতে আছেন না, আপনি তো উইয়ের এক সদস্য। মানে এটা শুনলে এতটা ভালো লাগে যে উই দিয়ে আমাদের অনেক বেশি পরিচিতি পেয়েছি। যেখানে যাই সেখানে উই, যেখানে যাই সেখানে উইয়ের উদ্যোক্তাদের দেখতে পাই। এটা আসলে নিশা আপুর জন্য হয়েছে, আপনাদের জন্য হয়েছে, ইমানা জ্যোতি আপু, সাকিব ভাইয়া, সবাই আপনারা নারীদের জন্য যেভাবে এগিয়ে আসছেন, নারীদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরটা একটু জেনে নেই। নাসিম আক্তার নিশা, আমরা খুব সম্ভবত এন্ড অফ জুলাই অথবা ফার্স্ট উইক অফ অগাস্টে আমরা শুরু করতে চাচ্ছি। বাকিটা তো এটা তো আসলে সরকারিভাবেই হবে, তো তারাই এক্সাক্ট ডেট দিতে পারবে। বাট আমাদের সাথে যেটা কথা হয়েছে, অথবা জুলাই শেষে অথবা অগাস্টের প্রথম দিকে আমরা শুরু করতে পারবো আর কি, ইনশাল্লাহ। সেক্ষেত্রে ক্লাসের জন্য আপনারা কাদেরকে মনোনীত করেন বা সেটার প্রসেসিংটা? প্রথমে তো আমরা যেটা অনলাইনে করতাম, আমরা অনলাইনে হচ্ছে যে ফর্ম দিয়ে দিতাম, যারা প্রথম দিকে ফিল আপ করে ফেলতো। আমাদের তো ক্যাপাসিটি ছিল 500 জন, পরে আমরা 1000 করেছি। সো সিট ফিল আপ হয়ে গেলে তো অটোমেটিক অফ হয়ে যেত। এবার যেটা হবে, এটা তো ফিজিক্যালি, এটা একটা ব্যাচ ওয়াইজ শুরু হবে, যে ফিজিক্যালি বেসিকের জন্য 200 আর অ্যাডভান্সের জন্য 300 পার্টিসিপেন্ট আমাকে সিলেক্ট করতে হবে। তো বেসিকটা হবে একেবারে যারা নতুন উদ্যোক্তা, যারা আগে কখনোই ক্লাস করেনি, তাদেরকে আমরা নিব। সেটা আমরা হচ্ছে যে আমাদের একটা যে সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যার তারা অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমরা বেছে নিব। তো যে কোনো নারী উদ্যোক্তা হতে পারে। এখানে আমরা বাছ বিচার করবো না সে দেশীয় পণ্যের উদ্যোক্তা নাকি বিদেশি পণ্যের উদ্যোক্তা, তাকে নারী উদ্যোক্তা হতে হবে। আর আপনাদের উইয়েরই সদস্য হতে হবে? না, সে নারী উদ্যোক্তা হলেই হবে। তাকে মানে সেখানে সে অ্যাপ্লাই করবে, তার কিছু ক্রাইটেরিয়া তো মিনিস্ট্রি থেকে দিয়ে দিবে, সেটা তাকে মিট করতে হবে। সেই ক্রাইটেরিয়া স্টিল আমরা জানি না। তবে অ্যাডভান্সের জন্য যে ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে যারা আগে বেসিক করেছে, বেসিকের সবগুলো ক্লাস করেছে, তার কাছে সবগুলো সার্টিফিকেট আছে, তারা অ্যাডভান্সের জন্য এলিজিবল হবে। তো এর আগে তো অনেকে বেসিক করেছে, তাহলে এতগুলো মানুষের ভিতর থেকে আমার 300 মানুষকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার হচ্ছে নাম্বার অফ ক্লাসেস দেখতে হবে, যে আমার 12-24টা ক্লাস হয়েছে, তারা 24টা ক্লাস করেছে কিনা, সেখান থেকে আমি নিব। প্লাস মিনিস্ট্রি থেকে হয়তো আরও কিছু ক্রাইটেরিয়া দিবে, বাট অ্যাডভান্সের জন্য যে বেসিকের ক্রাইটেরিয়া থেকে আমরা মানে প্রথম ক্রাইটেরিয়া বেসিক পার্টিসিপেন্ট হতে হবে। সেক্ষেত্রে আপনারা বললেন যে বাইরের কাউকে নিয়ে সেখানে জি 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 দুইটার জন্যই হচ্ছে বাইরের ট্রেনার আসবে, বেসিকের জন্য একজন, অ্যাডভান্সের জন্য একজন। বাইরের সেই ট্রেনার ফিজিক্যালি এখানে এসে ক্লাস করাবেন এবং সেই ক্লাসের পরপরই আমাদের লোকাল ট্রেনার সেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে শোনাবে। আচ্ছা, ইমানা জ্যোতি, আপনারা বাইরে থেকে যে নিজেরা যে অভিজ্ঞতা অর্জন করে আসলেন, সেখানে আসলে কীরকম চাহিদা এবং বাংলাদেশের পণ্যের বা আমাদের দেশের চাহিদা অনেক বেশি। আমরা যেমন লাস্ট ইউকেতে ফেয়ার করলাম যখন, বা মার্কেট ভিজিট করলাম, অন্যান্য দেশেও গেছে, বাট আমি যেহেতু রিসেন্ট গেলাম সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমাদের দেশি পণ্যের চাহিদা অনেক। জাস্ট হচ্ছে এই যে আমাদের মেয়েরা এবার গিয়ে বুঝলো যে ওদের প্যাটার্নটা কেমন হতে পারে,
এবং ওখানে বাংলাদেশি পণ্য খুব বেশি এখনও যেতে পারেনি, কিন্তু চাহিদা কিন্তু আছে, ওরা চাচ্ছে। সেখানে আমি দেখলাম যে মার্কেটগুলো ভিজিট করে যে আমাদের ওখানকার যে আমি বিভিন্ন দেশের প্রোডাক্ট দেখছি সেই তুলনায় কিন্তু আমাদের দেশের পণ্য অনেক ভালো, ওখানে খুব সহজে বিট করতে পারে। জাস্ট যেটা হচ্ছে যে আমাদের দেশীয় মেয়েদের বা উদ্যোক্তাদের পণ্যগুলোকে সঠিক কীভাবে আমরা নিয়ে যেতে পারি সে ব্যাপারে এখন কাজ করাটা খুব জরুরি। সেক্ষেত্রে তাদের সঙ্গে তারা যদি ওখান থেকে এখানে দেশ থেকে কিনতে চায়, এই ধরনের প্রসেসটা কিভাবে হয়? ক্রস বর্ডার নিয়ে উই কাজ করছে অনেকদিন ধরেই। উই তো প্রাথমিকভাবে দেশীয় পণ্য নিয়ে কাজ করা শুরু করেছে এবং এটা অন্যতম একটি মূল স্তম্ভ হিসেবে রয়ে গেছে উইয়ের, যে দেশীয় পণ্য নিয়ে কাজ করতে হবে। এবং শুধু নারী উদ্যোক্তাদের গড়ে তোলা না, আরেকটি মূল লক্ষ্য ছিল যে দেশীয় পণ্যগুলো দেশের বাইরে ছড়িয়ে দেয়া। যে আমাদের কয়েকটি মূলত 6-7টি পণ্য কিন্তু এক্সপোর্টে অনেক বেশি, বাকি দেশীয় পণ্যগুলো এখনো অনেক পেছনে। তো আমরা দেশীয় পণ্যগুলো কি কি পণ্য আসলে পাচ্ছি মানে আমি ওভারঅল বলছি, আমাদের গার্মেন্টস, লেদার, তারপরে হচ্ছে ওষুধ, জুট, এরকম 6 থেকে 7টি পণ্য মূলত বেশি এক্সপোর্ট হয়, বাকিগুলো অনেক পেছনে। তো সেই অন্য যে পণ্যগুলো আছে সেগুলোকে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যও যেন ছড়িয়ে যেতে পারে সেটা নিয়ে কাজ করছিলাম। করার সুযোগ অনেক আছে দেশের বাইরে, স্কোপ অনেক। যেটি বলছিলেন যে বাইরের যারা, ওর সূত্র ধরে বলছি, যদি বাংলাদেশের কোনো পণ্যটি চায় সেটার জন্য তাদের কাছেও এখন উপায় রয়েছে যে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দেয়া, কিন্তু ফর্মাল এক্সপোর্ট চেইনটা ফলো করতে এখনও পারছেন না তারা। তো উই হাটবাজার তাদের একটি সুযোগ এনে দেবে। উই হাটবাজার যেহেতু একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, তো এই উই হাটবাজারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একজন বাংলাদেশি বাংলাদেশের যে কোনো পণ্য বাংলাদেশের যে কোনো নারী উদ্যোক্তার কাছ থেকে অর্ডার করতে পারছেন এবং তিনি সেটি কুরিয়ারের মাধ্যমে তার বাসায় বা দোরগোড়ায় পেয়ে যাচ্ছেন। তো এটি একটি, আমি মনে করি যে উই হাটবাজার এক্ষেত্রে একটি চমৎকার ভূমিকা পালন করতে পারবে। আমরা আবারও শুনবো, আমরা পণ্যের ডেলিভারি, এই অর্ডার নেওয়ার এই সব বিষয়গুলো একটু শুনবো। তার আগে আবারও বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ 7 দিনে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও নারীদের উন্নয়নের জন্য আমরা আরও কী করতে পারি সে বিষয়গুলো শুনবো। ইমানা জ্যোতি, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি শুনতে চাচ্ছিলাম, যে পণ্যের অর্ডার নেওয়া এবং ডেলিভারির যে বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আসে, এবং এতে করে আপনারা নিজেদের জন্য কোনো রকমের করার চিন্তা করছেন কিনা, যার মাধ্যমে আপনাদেরই যারা আছে এটার সাথে সদস্য তারা এটা ব্যবহার করতে পারবে। সেই জি, আমরা তো এখন যেহেতু হাটবাজারের জন্য বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে আমরা পার্টনারশিপ আমরা ব্যবস্থা করছি, বাট সামনে আমাদের ইচ্ছা আছে যে আমাদের উদ্যোক্তাদের জন্য আমরা এরকম কিছু ব্যবস্থা নিয়ে আসবো যাতে সহজে আমাদের মাধ্যমে ডেলিভারিটা ওদের আরও সহজ হতে পারে। এবং সেটা শুধু ঢাকার ভিতরে না, গ্রাম পর্যায়ে, দেশের বাইরে এগুলো নিয়ে আমরা কাজ করছি। যে সামনে ইচ্ছে আছে আমাদের মার্চেন্টটা আরেকটু হাটবাজারকে সবাই যখন যুক্ত হবে, আরও বেশি মানুষ, তখন আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে আরও কাজ করব। জি, আমরা জানি যে প্রযুক্তির যেমন সুবিধা আছে অসুবিধাও রয়েছে কিছু। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে আপনাদের এই প্ল্যাটফর্মটা চলছে, সেক্ষেত্রে অনেকের যারা শোরুম এখন পর্যন্ত করতে পারেননি তাদের তো একটি বিপদের আশঙ্কা দেখা যায়। সেই জায়গাটা নিয়ে আপনাদের কি ভাবনা রয়েছে? বেসিক্যালি সেই জায়গার ভাবনা থেকে আমার এই হাটবাজার মার্কেট প্লেসটা ওপেন করা, যে কোনো সময় ফেসবুক বন্ধ হয়ে যায় বা অনেকের পেজ মাঝখানে হ্যাক হয়ে যাওয়া শুরু করলো, গ্রুপগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। লাকিলি আমরা টিকে আছি এখন পর্যন্ত, বাট ভ্যানিশ হয়ে যেতে কতক্ষণ। তো সেই জায়গা থেকে বেসিক্যালি এই হাটবাজারে আমার যে মার্চেন্টকে অনবোর্ড করা, রেডি করা, এবং আস্তে আস্তে আশা করছি 8000 মার্চেন্ট আমরা আগামী 1.5 বছরে অনবোর্ড করতে পারবো ইনশাল্লাহ। মানে 8000 নারী উদ্যোক্তাদেরকে অনবোর্ড করতে পারবো। তবে 2027-এর দিকে আমাদের একটা ইচ্ছা আছে যে ফিজিক্যালি একটা স্টোর আমরা করতে পারি কিনা উইয়ের উদ্যোক্তাদের জন্য। এটা তাদের নিজস্ব স্টোর হবে, তাদের আলাদা আলাদা করে আর স্টোরে চিন্তা করতে হবে না, কারণ আলাদা আলাদা করে স্টোর নিতে গেলে অনেক খরচের ব্যাপার, যেটা একজন ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে সম্ভব না। তো আমি এটা একটা প্ল্যান করেছি এবং আমি দেখলাম যে রিসেন্টলি যখন ঢাকার বাইরে যাচ্ছি, লাস্ট টাইম জ্যোতিও গেল আমার সাথে, ঢাকার বাইরে আমাদের উদ্যোক্তাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক, যেটা আমরা আসলে ঢাকায় বসে চিন্তাও করতে পারি না।
যেরকম বগুড়াতে আছে, সিরাজগঞ্জে আছে, টাঙ্গাইলে আছে, তাদের তাঁতিদের সাথে আলাদাভাবে কানেকশন আছে, নিজেদের তাঁত সেট আপ করা আছে, তো তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু কোনো প্রবলেম নেই, অনেক দিতে পারবে। তো এগুলো থেকে আমার মনে হলো যে তাহলে ওনাদেরকে নিয়েই আমরা একটা ফিজিক্যাল স্টোর ওপেন করি, যেটা অবশ্য এখন না, আগে আমার মার্কেট প্লেসটা রেডি হোক, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা 2027 নাগাদ একটা প্ল্যান করব। জি, শুভকামনা থাকলো। আমরা অনেক সময় আমি সাকিবের কাছে শুনবো যে অনেক সময় ফ্রিল্যান্সিং এবং ই কমার্স এই দুই বিষয়টাকে অনেকে এক করে ফেলেন, তো সেই এর সমাধান আছে কিনা, এই যে তাদেরকে বুঝিয়ে দেওয়া বা এর কোনো সমাধান আছে কিনা, এবং আমরা যদি তরুণ আরও উদ্যোক্তাদের কথা উঠে আসার কথা বলি, তাদের আসলে রাষ্ট্রের পক্ষ থেকে কি ধরনের সুযোগ সুবিধার কথা চিন্তা করা যায়? ফ্রিল্যান্সিং এবং ই কমার্স দুটি আলাদাই জিনিস। তো ফ্রিল্যান্সিংয়ে আমাদের অনেক দেশের অনেক যুবকরা ফ্রিল্যান্সিং করছেন এবং বেশ ভালো কাজ করছেন তারা। আর ই কমার্স উদ্যোক্তা যারা আছেন তারা তার নিজস্ব অথবা সোর্স করা পণ্যটি তারা ই কমার্সের মাধ্যমে বিক্রি করছেন, এবং ফ্রিল্যান্সাররা দেশের অথবা দেশের বাইরের মূলত আইটি ভিত্তিক বা অনলাইন ভিত্তিক কাজগুলো নিয়ে বাসায় বসে কাজ করছেন। তো একজন ফ্রিল্যান্সারের পণ্য হচ্ছে তার ডিজিটাল পণ্যটা, এবং একজন ই কমার্সের মূলত হচ্ছে একটি ফিজিক্যাল পণ্য। তো এখানেই এদের পার্থক্য। তো এই দুই ক্ষেত্রেই আমাদের দেশের সরকার চেষ্টা করছেন তাদের বিভিন্নভাবে সহায়তা করার জন্য। মূলত ই কমার্সে যারা কাজ করছেন তাদের একটি বড় সমস্যা ছিল ট্রেড লাইসেন্স বা তাদের প্রাতিষ্ঠানিক একটি স্বীকৃতি। সেই ক্ষেত্রে ডিজিটাল বিজনেস আইডি নিয়ে এসেছেন সরকার, যাতে তাদের একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি থাকে, একটা আইডেন্টিফিকেশন থাকে। তো সেটা নিয়ে কাজ চলছে। এর পাশাপাশি এক্সপোর্টে তাদের অনেক সহায়তা দরকার রয়েছে, যে এক্সপোর্ট যখন করবেন এত প্রসেস ফলো করে এক্সপোর্ট করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, সেখানে সহায়তা দরকার রয়েছে। এবং ট্রেনিংয়ের ব্যাপারে কিছু সহায়তা এসেছে এবং এটি আরও চলমান, তাদেরকে অনেক ট্রেনিং করতে হবে। লজিস্টিকের ব্যাপারে অনেক সহায়তা দরকার রয়েছে, যে লজিস্টিকগুলো আরও ভালোভাবে যাতে ডোর টু ডোর লজিস্টিকগুলো গড়ে ওঠে। এবং সর্বোপরি কানেক্টিভিটির যে কথাটি উঠে এসেছে, যে কানেক্টিভিটি নিয়ে অনেক কাজ হচ্ছে, তারপরেও একদম তৃণমূল পর্যায়ে কানেক্টিভিটি একটি বড় প্রয়োজন। এবং ই কমার্সের ক্ষেত্রে সবচেয়ে আরও একটি বড় প্রয়োজন, সেটি রয়েছে ট্রাস্ট। সো এই জায়গাতে কাজ করার জন্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ ই কমার্স ইন্ডাস্ট্রির একটি অন্যতম ভিত্তি হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আমাদের ই কমার্সের ট্রাস্ট ফিরে পেয়ে আবার ই কমার্সে কেনাকাটার জন্য এই মানসিকতাটা সবার গড়ে উঠতে হবে। তো এই পর্যায়েও সরকার এবং বেসরকারিভাবে কাজ করার সুযোগ রয়ে গেছে। জি, এই যে এত নারীরা সুন্দরভাবে এগিয়ে আসছে এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করছে, প্রযুক্তিকে ব্যবহার করে তারা এগিয়ে যাচ্ছে, এবং সেটার পথ মানে যার মাধ্যমেই হোক আপনি সেই ভূমিকাটা পায়োনিয়ার হিসেবে অর্জন করেছেন। তো সেক্ষেত্রে আমি যদি বলি 10 বছর পরে আসলে উইকে আপনি কোথায় দেখতে চান? প্রথমে বলেছিলাম যে এটা একটা টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে একসাথে এফোর্ট দিয়েছি। 10 বছর পরে আমি দেখতে চাই যে একটুকে বললাম লোকাল টু গ্লোবাল, তো পুরোটাই আসলে একটা স্বপ্ন যে এখন আমরা 5টা দেশে অপারেট করছি। 10 বছর পরে বিশ্বের বেশিরভাগ দেশেই উইয়ের চ্যাপ্টার থাকবে। উইয়ের পণ্য, নারী উদ্যোক্তাদের পণ্য শুধুমাত্র এনআরবিদের মাঝে না, ওইখানকার লোকাল পিপলদের মাঝে ছড়িয়ে যাবে, যে বাংলাদেশি পণ্য আমরা পরিধান করছি। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাল্লাহ 10 বছর পরে আমরা সেটাই দেখব। আর যারা আছে আপনার এই সদস্য যারা আছে 1.5 মিলিয়ন, সামগ্রিকভাবে তাদের জন্য কি বলার আছে আপনার? তাদের জন্য বলার আছে যে যারা উদ্যোক্তা এর ভিতরে, তাদেরকে অবশ্যই আরেকটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা যায় না। আর যারা কাস্টমার হিসেবে আছেন তারা অবশ্যই আমাদের উদ্যোক্তাদের সাথে থাকবেন এবং সবসময় তাদেরকে একটু সাপোর্ট করবেন। একটা জিনিস হলো তাদের কাছ থেকে কিনবেন, কারণ এদের কাছ থেকে কেনা মানে হচ্ছে দেশের জন্য কিছু করা। সো সবার সাথে আমরা যেন একটু কানেকশন থাকে। জি, অশেষ ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এই যে নারীরা এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও অনেক এগিয়ে যাবে, তাহলেই দেশটি একটি সুসামঞ্জস্য পথে এগিয়ে যাবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। নেক্সাস টেলিভিশনের সকল অনুষ্ঠানে থাকবেন। শুভরাত্রি।